ডিসক্লেমার, এই ভিডিওতে বর্ণিত ঘটনাগুলো সম্পূর্ণভাবে বাস্তব অভিজ্ঞতার ওপর ভিত্তি করে তৈরি। ঘটনাগুলো যারা নিজের চোখে দেখেছেন বা যাঁদের সঙ্গে ঘটেছে তাদের বর্ণনা অনুযায়ী তুলে ধরা হয়েছে। ভিডিওটি কোনো কুসংস্কার ছড়ানোর উদ্দেশ্যে নয়, শুধুমাত্র সত্য ঘটনা ও অজানা রহস্য তুলে ধরাই এর লক্ষ্য। দুর্বল হৃদয়ের মানুষ শিশু এবং যারা সহজে ভয় পান তাদের এই ভিডিও না দেখার জন্য অনুরোধ করা হচ্ছে। ভিডিওটি নিজ দায়িত্বে দেখুন। হ্যালো বন্ধুরা, আমি সৌমিত্র আছি তোমাদের সাথে, আর তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি প্রেত ছায়া ইনসিডেন্টের এক নতুন এপিসোডে, যেখানে প্রতিটা শব্দ উঠে আসে বাস্তবের গভীর অন্ধকার থেকে। প্রথমেই বলে রাখি, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, কারণ এখানে আসতে থাকে সত্যি ভৌতিক ঘটনা প্রতি শনিবার ও রবিবার ঠিক রাত 9টায়। তোমরাও যদি চাও তোমাদের জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনা আমাকে পাঠাতে, তাহলে মেল করতে পারো pretchhayaincident@gmail.com বা হোয়াটসঅ্যাপ করতে পারো 6290078299 এই নাম্বারে। আর শুরু করার আগে বলি, কানে হেডফোনটা লাগিয়ে নিতে ভুলো না, কারণ আজকের কাহিনীটা একটু অন্যরকম এবং ভীষণ সংবেদনশীল। আমাদের এক বন্ধু তার জীবনের হাড়হিম করা এক অভিজ্ঞতার কথা আমাদের লিখে পাঠিয়েছে। তিনি চান না তার পরিচয় এখনই সামনে আসুক, কারণ ঘটনার সাথে তার পরিবারের সম্মান এবং কিছু অন্ধকার দিক জড়িয়ে আছে। তো চলো বেশি দেরি না করে শুরু করি। শনিবার আর রবিবারের রাত মানেই ভয় আর অজানার ডাক। সঙ্গে আমি সৌমিত্র। আপনারা আমাকে যে কোনো নামেই ডাকতে পারেন, কিন্তু আমার আসল নামটা আমি এখনই বলতে পারছি না, বিশেষ কিছু কারণবশত। শুধু এইটুকুই বলবো, কলকাতার এক বনেদ্বীপ পাড়ায় আমাদের বিশাল পুরনো এক বাড়ি আছে। ঠাকুরদার আমলের লাল ইটের বাড়ি, বড় বড় খড়খড়ি দেওয়া জানালা, আর সিঁড়ি দিয়ে উঠলে গুমোট একটা গন্ধ, যেটা পুরনো স্মৃতি নাকি অন্য কিছু তা আমি আজও জানি না। আমি তখন ফার্স্ট ইয়ারে পড়ি। মা বাবা আর আমি। বাইরে থেকে আমাদের দেখলে যে কেউ ভাবতো আমরাই বোধহয় পৃথিবীর সুখী পরিবার। বাবা ছিলেন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, মা ঘর সামলাতেন, কিন্তু বাড়ির ভিতরের বাতাসটা কেমন যেন সবসময় ভারী হয়ে থাকতো। বাবা মা দুজনেই খুব পুজো আচ্ছা করতেন, কিন্তু সেই পুজোর ধরনটা সাধারণ ছিল না। মাঝরাতে ধূপের বদলে কেমন একটা কটু গন্ধ আসতো বারবার বাবার ঘর থেকে। ঘটনা শুরু হলো আমার 18তম জন্মদিনের ঠিক 1 মাস পর থেকে। তার আগে পর্যন্ত আমি ছিলাম হাসি খুশি এক সাধারণ মেয়ে, কিন্তু হঠাৎ লক্ষ্য করলাম আমার নিজের বাড়িতে আমি আর নিজেকে নিরাপদ ভাবছি না। আয়নার সামনে দাঁড়ালে মনে হতো আমার ঠিক পিছনে কেউ একজন দাঁড়িয়ে আমার চুল ছুঁয়ে দেখছে, কিন্তু তাকালে কেউ নেই। রাত 12টা বাজলে আমার ঘরের বাইরের বারান্দায় কোনো নুপুরের আওয়াজ নয়, বরং কোনো ভারী জিনিস টেনে নিয়ে যাওয়ার খসখস শব্দ হতো। তখনও জানতাম না নিজের মা বাবাই আমার উপর প্রেত চালনার জন্য জঘন্য কালো জাদু করার পরিকল্পনা করেছেন, শুধু নিজের সম্পত্তি আর ব্যবসায়িক উন্নতির লোভে। আমি ভাবতাম আমি অসুস্থ হচ্ছি, কিন্তু আসল কারণটা ছিল আমার বিছানার ঠিক নিচে পোঁতা একটা মাটির হাঁড়ি আর কয়েকটা তামার পেরেক। বাবা মায়ের উপর আমার অগাধ বিশ্বাস ছিল, কিন্তু সেই বিশ্বাস ভাঙতে বেশি দিন সময় লাগেনি। ঘটনার শুরুটা হয়েছিল আমার শরীরের পরিবর্তনের মাধ্যমে। একদিন সকালে উঠে দেখলাম আমার পিঠে আর গলায় নীলচে কালশিটে দাগ। মাকে দেখালে মা খুব স্বাভাবিকভাবেই বলেন, ঘুমের ঘোরে কোথাও লেগে গেছে হয়তো, ও চিন্তা করিস না তুই। কিন্তু আমি জানতাম এই দাগগুলো কোনো সাধারণ আঘাতের নয়। রাত বাড়লে
আমার ঘরের পরিস্থিতি বদলে যেত। শীতকাল না হলেও ঘরটা হঠাৎ হাড় কাঁপানো ঠান্ডা হয়ে যেত। আমার মনে হতো বিছানার উপর আমি একা শুয়ে নেই, আমার শরীরের উপর বিশাল ভারী কিছু একটা চেপে বসে আছে। আমি চিৎকার করতে চাইতাম, কিন্তু গলা দিয়ে কোনো স্বর বেরোতো না। একে কি কেবল স্লিপ প্যারালাইসিস বলে চালিয়ে দেওয়া যায়? একদিন মাঝরাতে আমি জল খেতে উঠে ড্রয়িং রুমের সামনে দিয়ে যাচ্ছিলাম। দেখলাম বাবার ঘরের দরজা আধ খোলা, ভেতরের ঘুটঘুটে অন্ধকার, শুধু একটা লাল প্রদীপ জ্বলছে। আমি উঁকি দিয়ে যা দেখলাম তা দেখার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। দেখলাম মা আর বাবা মেঝের উপর বসে আছেন, আর তাদের মাঝখানে আমার একটা ছোটবেলার ছবি। সেই ছবির চারদিকে মানুষের হাড় আর কালো রঙের ছাই ছড়ানো। বাবা নিচু গলায় এমন এক ভাষায় মন্ত্র পড়ছিলেন যা আমি কোনোদিনও শুনিনি। সেই রাতেই আমি প্রথম অনুভব করলাম আমার ভেতরে আমি ছাড়া অন্য কেউ আছে। আয়নার সামনে দাঁড়ালে দেখতাম আমার চোখের মণিগুলো অদ্ভুতভাবে বড় হয়ে যাচ্ছে। আমি মাংস খেতে খুব একটা ভালোবাসতাম না, কিন্তু সেই সময় থেকে আমার কাঁচা মাংসের গন্ধ নাকে এলে জিভে জল চলে আসতো। আমি লক্ষ্য করতাম আমার মা বাবা যখন আমার দিকে তাকাতেন, তাদের চোখে ভালোবাসা নয়, বরং এক অদ্ভুত প্রাপ্তির হাসি ফুটে উঠত, যেন তারা আমাকে কোনো এক অশরীরী শক্তির কাছে বন্ধক রেখেছে। আমার জীবনটা তখন আর আমার ছিল না। রাত 12টার পর আমার শরীর যে কি হতো তা আমি পরের দিন সকালে মনে করতে পারতাম না। কিন্তু একদিন সকালে উঠে দেখি আমার মুখের কোণায় রক্ত লেগে আছে, আর ঘরের এক কোণে আমাদের পোষা বেড়াল মরে পড়ে আছে। তার গলাটা যেন কেউ কামড়ে ছিঁড়ে নিয়েছে। মা বাবা সেটা দেখেও কোনো প্রতিক্রিয়াই দিলেন না। উল্টে বাবা শান্ত গলায় বললেন, চিন্তা করিস না মা, ওটা তোর শরীর ঠিক হওয়ার লক্ষণ। আমার রাতের আচরণ এতটাই বীভৎস হয়ে উঠেছিল যে আমাদের পুরনো চাকর, যাকে আমরা ছোটবেলা থেকে কাকু বলে ডাকতাম, সে ভয়ে কাজ ছেড়ে পালানোর সিদ্ধান্ত নিল। যাওয়ার আগে সে আমাকে আড়ালে ডেকে ফিসফিস করে বলল, দিদি ভাই, তুমি এই বাড়িতে থেকো না। গিন্নিমা আর বাবু তোমার পিছনে কাল ভৈরবীর সাধনা করা এক তান্ত্রিককে লাগিয়েছেন। তোমার রক্ত দিয়ে তারা নাকি কোনো সিদ্ধি লাভ করতে চায়। এই শোনা মাত্রই আমার পায়ের নিচে থেকে মাটি সরে গেল। যাদের আমি জন্মদাতা ভেবেছিলাম, তারা আমার শরীরের উপর এমন এক প্রেত চালনা করেছে যেটা ধীরে ধীরে আমার আত্মাকে খেয়ে ফেলছিল। রাতে আমার ঘরে মা বাবা তালা বন্ধ করে রাখতেন। ভেতর থেকে আমি শুনতে পেতাম কেউ আমার কানে ফিসফিস করে বলছে, আমাকে রক্ত দে, আমাকে তোর আত্মা দে। আমি আয়নার দিকে তাকালে নিজের মুখ নয়, এক জীর্ণ কুৎসিত বৃদ্ধার মুখ দেখতে পেতাম। আমি বুঝতে পারছিলাম আমি মারা যাচ্ছি না, বরং আমি এক জীবন্ত কঙ্কালে পরিণত হচ্ছি। তো বন্ধুরা, তোমাদের ঘটনাটা কেমন লাগছে? ভালো লাগলে একটা লাইক করে দিও, আর বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে এখনই সাবস্ক্রাইব করে নাও, যাতে আরও এমন ঘটনা তোমাদের শোনাতে পারি। চলো আবার ঘটনায় ফিরে যাই। আমার শারীরিক ও মানসিক অবস্থা তখন এমন পর্যায়ে পৌঁছেছে যে আমি বিছানা থেকে ওঠার শক্তিও হারিয়ে ফেলেছি। চুলগুলো জট পাকিয়ে গেছে, গায়ের রং ফ্যাকাশে হয়ে গেছে। বাবা মা তখন আর আমার ঘরে খাবারও দিতেন না, শুধু তান্ত্রিকের দেওয়া এক ধরনের কালো জল আমাকে খেতে বাধ্য করতেন। সেই জল খেলে আমার মনে হতো
আমার শিরা উপশিরার ভেতর দিয়ে হাজার হাজার পোকা হেঁটে চলে বেড়াচ্ছে। ঠিক সেই সময় দেবদূতের মতো ভাগ্যক্রমে আমার এক দূর সম্পর্কের মামা বাড়িতে দেখা করতে এলেন। তিনি পেশায় একজন গবেষক হলেও তন্ত্র সাধনায় তার অগাধ জ্ঞান ছিল। আমার অবস্থা দেখেই তিনি বুঝতে পারেন এটা কোনো রোগ নয়, বরং বাড়ির ভিতরে কোনো ঘোরতর তন্ত্র প্রয়োগ করা হয়েছে। আমার মা বাবা তাকে তাড়ানোর চেষ্টা করেছিলেন, কিন্তু মামা নাচের বান্দা ছিলেন। মামা যেদিন রাতে আমার ঘরে ঢুকলেন, আমি তখন আর মানুষ নই। আমার মুখ দিয়ে আগুনের মতো গরম বাতাস বেরিয়ে যাচ্ছিল, আর আমি মামাকে দেখে বিশ্রীভাবে গোঙাতে শুরু করেছিলাম। মামা লক্ষ্য করলেন আমার বিছানার চারদিকে উল্টো করে মন্ত্র লেখা কিছু পুঁথি ছড়ানো। তান্ত্রিকের সেই পিশাচ শক্তি তখন আমার উপর দিয়ে মামার উপর চড়াও হওয়ার চেষ্টা করছিল। মামা তার ঝুলি থেকে গঙ্গা জল আর বিশেষ এক ধরনের মন্ত্রপুত ছাই আমার দিকে ছুঁড়তেই পুরো ঘরটা যেন ভূমিকম্পের মতো কেঁপে উঠল। সেই রাতে মামা আর সেই অশরীরী শক্তির লড়াই ছিল দেখার মতো। আমি আবছায়াভাবে দেখছিলাম মামা এক মনে চণ্ডীপাঠ করছেন, আর আমার চারদিকের দেওয়াল দিয়ে কালো ধোঁয়া বের হচ্ছে। মামার সেই প্রচণ্ড লড়াইয়ের মাঝে হঠাৎ আমার ঘরের আলমারির উপরে রাখা একটি মাটির ঘট ফেটে চৌচির হয়ে গেল। ওটা ছিল সেই তান্ত্রিকেরই মূল কেন্দ্র। মামা চিৎকার করে উঠে বললেন, আর ভয় নেই মা, সে বিদায় নিয়েছে। সঙ্গে সঙ্গে আমার শরীর থেকে বিশাল একটা বোঝা নেমে গেল। আমি কয়েক মাস পর প্রথমবার বুক ভরে শ্বাস নিতে পারছিলাম। মামা যখন আমাকে নিয়ে ঘর থেকে বেরোলেন, দেখলাম ড্রয়িং রুমে মা বাবা হতভম্ব হয়ে বসে আছেন। তাদের সেই তন্ত্র সাধনা শুধু ব্যর্থই হয়নি, বরং তার উল্টো প্রতিক্রিয়ায় বাবার ব্যবসার ক্ষতিও হয় এবং মা এক অদ্ভুত মানসিক রোগে আক্রান্ত হন। মামা আমাকে সেই বাড়ি থেকে নিয়ে চলে আসেন। জানা গিয়েছিল সেই তান্ত্রিকটি ওই রাতেই নিজের ডেরায় অগ্নিদগ্ধ হয়ে মারা গিয়েছিল। লোকমুখে শোনা যায় যে অশুভ শক্তি সে পাঠিয়েছিল তা সফল হতে না পেরে তার কাছেই ফিরে গিয়ে তাকে ধ্বংস করেছে। আমি এখন মামার কাছেই থাকি। পড়াশোনা শেষ করে এখন একটা ছোট চাকরিতে ঢুকেছি। যদিও আজও একা ঘরে আয়নার সামনে দাঁড়ালে বুকটা একটু কেঁপে ওঠে, কিন্তু আমি জানি আমি এখন মুক্ত। মা বাবার সাথে আমার আর কোনো যোগাযোগ নেই। তারা আজও তাদের লোভের মাসুল গুনে চলেছেন। তো দাদা, এই ছিল আমার জীবনের সেই হারহিম করা সত্যি। আমি চাই না কেউ জানুক আমি কে, কিন্তু আমি চাই সবাই জানুক যে অন্ধকারের চেয়ে আলোর শক্তি অনেক বেশি। আজ আমি ভালো আছি, সুস্থ আছি, তবে একটা কথা মনে রাখবেন দাদা, কখনো কখনো আপনার নিজের প্রিয় মানুষটার চোখের আড়ালে লুকিয়ে থাকতে পারে এমন এক দানব যা আপনি কল্পনাও করতে পারবেন না। তো শুভরাত্রি দাদা, সাবধানে থাকবেন। উফ, সত্যি অসাধারণ অসাধারণ, রীতিমতো গায়ে কাঁটা দেওয়ার মতো একটা ঘটনা শুনলাম আজ। সত্যি নিজের মা বাবা হয়ে যে কাজটা করেছিলেন ওনারা তা ক্ষমা পাওয়ার যোগ্য নয়, আর এখন তারা তাদের কর্মের ফল ভোগ করছেন। তো বন্ধুরা, তোমাদের কেমন লেগেছে জানাতে ভুলো না কমেন্ট করে। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো নিজের বন্ধু আর পরিবারের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে এখনই সাবস্ক্রাইব করে নাও, কারণ এখানে আসতে থাকে সত্যি ভৌতিক ঘটনা প্রতি শনিবার ও রবিবার ঠিক রাত 9টায়। তোমাদের জীবনে ঘটে যাওয়া কোনো সত্যি ভৌতিক ঘটনা আমাকে পাঠাতে মেল করো pretchhayaincident@gmail.com বা হোয়াটসঅ্যাপ করতে পারো 6290078299 এই নাম্বারে। তো আজকের জন্য টাটা, আবার আসছি পরের এপিসোডে। তোমরা এতক্ষণ শুনছিলে
প্রেত ছায়া ইনসিডেন্ট। এখানে প্রতিটা শব্দ উঠে আসে বাস্তবের গভীর অন্ধকার থেকে।